যৌতুকের বলি করিমগঞ্জ ইনাদপুরের গৃহবধূ। 4 বছর আগে 16 ছড়ার ইমরানা বেগমের বিয়ে হয়েছিল ইনাদপুরের মিনু মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার উপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা অত্যাচার চালায়। আজ তাদের অত্যাচারে গৃহবধূর মৃত্যু হয়। স্বামী ও পরিবারের লোকেদের অভিযোগ করে সদর থানায় মামলা করেছেন ইমরানার অভিভাবক। ইমরানার পরিবারের অভিযোগ, মেয়েকে মেরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ হাসপাতালে পাঠায়। ঘটনাটার মেইন আর একটা রহস্য আছে যে গতকালকে যে বাবার ইমরানা বেগমের বাপ যখন আইসলে কেন আবার পরে তার সামনে যে টর্চার করছে মেয়েরে পরে তাই বহুত অনুরোধ হাকুতি মিনতি করিয়া তাই বাড়িতে গেছেন। বাড়িতে যাবার পরে তার কাছে ফোন গেছে যে তোমার মেয়ে মারা গেছে, কিন্তু এর মধ্যে একটা মাত আছে যে মেয়ে মারা গেছে বাবার বাড়ি এলাকায় জানতো না, জানা সত্ত্বে ওই সময় ফোন করছেন যে এই সময় ডেড বডি উঠাইয়া হসপিটাল আনার পরে ফোন গেছে। যে কত বড় একটা রহস্য আছে যে বাবার বাড়ি এলাকায় যে টোটাল জিনিসটা জানছই না যে আমার মেয়ে মারা গেছে। বাবার বাড়ি এলাকায় না জানা সত্ত্বে এই ম্যাটারে পুলিশে এবং সেবা খারা আমরা জানি না, আমরা পরে খবর পাইছি সার্কুল অফিসার এবং পুলিশে গিয়ে আনছই। আমরা বাড়িতে গিয়ে আবার পরে মিলছে সিভিল হসপিটালে ডেড বডি রাখা। যে অন্তত তো এটা জানার দরকার আসলো মেয়ের আত্মীয় স্বজন যারা আছে যে তোমাদের মেয়ে হলো হয়েছে, তোমার বই এরকম হয়েছে, তোমার আত্মীয় স্বজন হলো হয়েছে, এই মারা গেছে, হওয়ার প্রয়োজন আসলো, কিন্তু এটা প্রয়োজন কেউ মনে করছে না। এবং কি পুলিশ প্রশাসনে ওইটার আত্মীয় স্বজন খেবা খারা তাই তলব করছেন না। যখন রাত 9টার সময় এফআইআর দেবো হয়েছে তখন তাই কইলা আমরা তো লাশ আনছি, আমরা তো আর করে খেয়ে আছে খেয়ে না, আমরা তো এরা ফোন করছে গিয়া লাশ আনছি। কিন্তু এর মেয়ের যে একটা গার্জেন্ট আছে, এই মেয়ের গার্জেন্ট আছে, এইটার ব্যাপারে তাই কোনো প্রশাসনওয়ালা এটার ব্যাপারে তাই কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং কি এই মেয়েটার শরীরে বিভিন্ন জায়গাত এমনভাবে যে মারির চিহ্ন আছে, স্পট আছে, ফাউট আছে, আতো আছে, অন্য কিছু গোপন জায়গা তো আমরা দেখতে পারতাম না, যেটা দেখা যায় যে ফাও ফাটা আছে, ফাও দুইটা, এই ফাওর এই নিশ্চিত ফাটা, ফাওর এখানে দাগ আছে, দুইটা ফাটা। এইটাও তো অন্তত পুলিশে দেখছেন, মাথার জখম আছে, এটাও তো পুলিশে দেখছেন না, দেখতেও তো আমরা গার্জেন্টে কোনো খবর করা হয়েছে না, মেয়েটা উঠেই আনা হয়েছে। মেয়ের নাম কি? ইমরানা বেগম। বাসা কোন জায়গা? বাসা গুলচড়া। মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম মঈনুদ্দিন। কোন জায়গার বাসা? গুলচড়া। আর মেয়ের বিয়া হয়েছিল ইকানো। কোন জায়গা? ওই যে ইনাইতপুর, লঙ্গাই ইনাইতপুর, ইকানো তাই বিয়ে হয়েছে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম মিনু। মিনু কি? মিনু জামাই, সেই স্বামীর জামাই। এবং কি ওই যে বাবার সামনে মেয়েরে গতকালকে টর্চার করছে। তাই বহুত খাকুতি মিনতি করে এখান থেকে গেছে, তারা আটকাইয়া রাখলো তানে যে তুই ওখানে বোয়ার সত্ত্বে তুই থাক ওখানো, আর তোর বাড়ির খবর দিয়ে এরা খাবিল লইয়া আবার তোর মেয়ের সব তুই লইয়া যাইবে। তাই যে অনুরোধ মিনতি করছেন, খাকুতি মিনতি করছেন যে আমি আমার কালকে আইমু 10টার সময় আমার আরো ভাই বিরাট লইয়া আর খাবিল লইয়া আইমু, আপনারা আজকে আমার দয়া করে চালিয়ে দেই। আমি মিজোরাম থেকে আজকেই আইছি আর আপনারা খবরে আমি কেন আইছি, আমি প্রস্তুতি নিয়ে আইছি না, কালকে আইমু। আইলে আপনারা এখানে সমাধান কিলা হয় বা জেলা হয়, আমরা কালকে আইমু হইয়া তাই যাবার পরেই তারা মেটারে মারিয়া হসপিটাল আনিয়া, যখন থানায় আনিয়া উঠাইয়া পোস্টমর্টমের রাখার বাদে খবর করা ওর বাবার বাড়ি। এটা ষড়যন্ত্র, কত বড় ষড়যন্ত্র, এটা সবাই জানতে পারতাম যে মেটারে কিভাবে মারা হয়েছে, যে কত একটা নির্যাতন করা হয়েছে। এইভাবে যত ঘটনা আমরা দাবি হইলে এখন যে এই মেয়ের উপযুক্ত বিচার হইতো, যারা দোষী এরার ফাঁসির দাবি চাই আমরা। আর আসামের চিফ মিনিস্টার স্যারেরও কইয়ার যে আমরা এইটার তদন্ত বিচার, যে সুবিচারটা হইতো, তদন্ত করিয়া দোষী যারা এরারে ফাঁসির সাজা দেবো হইতো। আর প্রশাসনের কাছেও আমরা অনুরোধ বিনোদ করিয়ার যে আমরা এইটা তার সুবিচার করার লাগিয়া, এটা যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে। আর যদি এরকম ঘটনা লুকাইয়া দেখাইতে আরো হইব, আরো আমরা বহুতর ভুলিবাগ্নি বাহিন ভর্তি যে আসই যে একটার দেখা দেখি আরেকটা হইব, যদি ওটার কড়া শাস্তি হয়, ওটার কড়া বিচার হয়, তাহলে এটা এই ধরনের ষড়যন্ত্র যারা কিছু দমন হইব। আমি আসাম সরকারের কাছে বারবার অনুরোধ করিয়া যে আমরা এই ঘটনাটার সঠিক তদন্ত করিয়া উচিত বিচার করার লাগিয়া আমি আমার আবেদন রাখলাম। প্রাক্তন বিধায়ক এবং এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী হতে পারেন। আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি ও বিজেপির উচ্চ পর্যায়ের নেতা থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে মিশন বাবু।
কয়েকদিন আগে দিল্লিতে বিজেপির সভা শেষে মিশন রঞ্জন দাসকে বিজেপির সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নেমে নির্বাচনের প্রস্তুতি নিতে। তাই এবার তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। মিশনবাবু বিজেপির কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন। আমাদের সাথে এক সাক্ষাৎকারে তিনি পুরো ঘটনার কথা জানান। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস মহাশয়। তো ওনার কাছ থেকে জেনে নেব কিছু প্রশ্ন উত্তর। নমস্কার মিশন রঞ্জন দাস মহাশয়কে। তো কালকে যে আপনি লোয়ারপুয়া হাতিকিরা গাঁও চলো অভিযানে গিয়েছিলেন, তো ওনার এখানে অংশগ্রহণ করেছিলেন, তো এখানে কি ঠিক আছে, নিশ্চয়ই বলবো। প্রশ্ন করেছেন যে আমি গেছি ওখানে, ঠিকই। আমাদের সমগ্র আসামে বা গাঁও চলো অভিযান চলছে। তো এটা আমাদের মণ্ডল ভিত্তিক তারা টিম তৈরি করে কোন পোলিং স্টেশন বা বুথে খেয়ে যাবে তার নেতৃত্বে সেখানে গাঁও চলো অভিযান হবে। আমাদের লোয়ারপুয়া মণ্ডলে 119টা বুথ আছে, পোলিং স্টেশন আছে। তারা ইতিমধ্যে এই গাঁও চলো অভিযান সেরে ফেলেছেন। একইভাবে পাতাকান্দি মণ্ডলেও তারা অনেকটা এগিয়ে গেছেন শেষ হওয়ার পথে। তো এটা আমি দলের একজন কার্যকর্তা, সিনিয়র কার্যকর্তা হিসাবে আমি অনুভব করলাম যে আমিও অংশগ্রহণ করি। এই হিসাবে কালকে লোয়ারপুয়াতে 2টার কথা বলেছিলাম, 2টা বুথে আমি যাব। 3টার ব্যবস্থা তারা করেছেন। 3 জায়গায় গেছি, প্রচণ্ড সাড়া পেয়েছি। তারপরে আসলাম পাতারকান্দিতে, এটা বিকাল থেকে হয়। ওখানে 2 বুথ তারা অর্গানাইজ করে রেখেছিলাম। আমার কথা মতো 2 বুথেই আমি গেছি। সেখানেও প্রচণ্ড উৎসাহ মানুষের যে আমি যাচ্ছি সেখানে, আমি যাচ্ছি বলে তারা সাংঘাতিকভাবে তারা আয়োজন করেছেন। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা চলবে। আজকে আমার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 12গ্রাম মণ্ডল এবং নীলামবাজার মণ্ডল, সাউথ করিমগঞ্জ মণ্ডল এবং 12গ্রাম মণ্ডল, এই 2 মণ্ডলে আজকেও 2টা করে 4টা বুথে আমি যাব এই গাঁও চলো অভিযানে। আমি গেলে উৎসাহ পাবে তারা। এটা দেখা দেখি আরও বেশি করে যাতে মানুষ গাঁও চলো অভিযান যায়, রাত্রি নিবাস করে। এই জন্য উৎসাহ দেওয়ার জন্য এই কাজ আমি হাতে নিয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যে লোকসভা নির্বাচন নিয়ে খেলছেন এ ব্যাপারে সামাজিক মাধ্যমে অনেক চর্চা হচ্ছে, তো এ নিয়ে আপনি কিছু বলুন। দেখুন, আমি তো পরিচিত মানুষ। আমি তো ভারতীয় জনতা পার্টি 1982-তে ঢুকেছি। 1982-তে 93-তে আমি করিমগঞ্জ কলেজের সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে আমি করিমগঞ্জ কলেজ ইউনিয়নে আমি সদস্য হয়ে গেছি। তারপর থেকে তো ভারতীয় জনতা পার্টি, তখন তো লোকজনও কম ছিল। 91-তে আমি দলের টিকিট পাই, আমি জয়ী হই, আমি 10 জন বিধায়কের লিডার নির্বাচিত হই। তারপরে 96 হারি। তারপরে আবার 2000-এর বাই ইলেকশনে আমি জিতে যাই। 2001 এবং 2006-এ পরপর মানে 3টা ইলেকশনে আমি জয়ী হই। তো দলের কার্যকর্তাদের সমর্থনে এটা সফল হয়েছি আমরা। 2006-এর পরে আবার আমার 10 জন এমএলএ, ওই 10 জন এমএলএর আমি আবার বিধায়ী দলের নেতা হিসাবে কাজ করেছি, আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। আর দল মানে 91-এ মুসলিম ভোট তেমন আমরা পাইনি, একদম নগণ্য। কিন্তু পর আস্তে আস্তে আমাদের কার্যকলাপে ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ নির্বাচিত হয়েছেন বা দলের কাজের ফলে মুসলিম মানুষ আকর্ষিত হয়েছে। উত্তর করিমগঞ্জে তো এটা সাংঘাতিক, এটা উদাহরণ বলতে পারি যে একসময় 91-এ হয়তো ভোট গণলে হয়তো ওই সময়কার মুসলিম ভোটার 500 হবে ম্যাক্সিমাম। কিন্তু তার পরবর্তী নির্বাচনে আমি প্রায় 5000 পেয়েছি। আমি বলছি ভাই, আমরা ধর্ম নির্বিশেষে কাজ করতে চাই, যেটা আমাদের দলের নির্দেশ। আমরা অটল বিহারী বাজপেয়ীর দলের মানুষ, তোমরা কোনো প্রকার সন্দেহ করবে না, এগিয়ে আসো, কাজে সহায়তা করো। তো এই জন্য পরিচিত মানুষ হিসাবে আর এবারের এই লোকসভা নির্বাচনে মানুষ চর্চা হয়তো এই জন্য করছেন, এরকম মানুষের একটা অনুমানও আছে, তাদের নিজস্ব অনুমান আছে যে মিশন রঞ্জন দাস। আমি বলেছি যে দলের জনৈক ব্যক্তি, যিনি বলতে পারি দলের যে ক্ষমতা তিনি ক্ষমতায় আছেন, তো তিনি আমাকে বলছেন যে আপনি দাদা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য আপনি লেগে থাকুন, একবার না দুবার। তো শেষমেশ যেটা তিনি বলেছেন যেটা ডিসেম্বরের 19 তারিখ। তো ডিসেম্বরের 19 তারিখে আমি করিমগঞ্জে ফিরে আসি। 21 তারিখ 22 তারিখ আমাদের করিমগঞ্জ জেলা সভাপতিকে আমি বিষয়টা বলি, এরকম যে আমার একটা প্রস্তাব এসেছে। তো
এটা তখন তো আমি কাজ করব দলের জন্য, ক্যান্ডিডেট হওয়ার জন্য। একইভাবে 23 তারিখ 23 বা 24 হবে আমি হাইলাকান্দিতে গেছি। হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি শোভন ভট্টাচার্য, তার সঙ্গে আমি কথা বলেছি যে এইবার দাদা পরপর দুবার এই ব্যক্তি আমাকে করিমগঞ্জ লোকসভা ইলেকশনের জন্য আমি লেগে থাকার জন্য বলছেন বা কাজ করার জন্য বলছেন। তো আমি কিন্তু এখন কাজ শুরু করব, আপনাদেরকে জানিয়ে রাখলাম, আর প্রগ্রেস হলেও জানাবো। মোটামুটি সকলেই জানেন আমি বিশ্বরূপ ভট্টাচার্য আমাদের সিনিয়র নেতা, তার সঙ্গেও কথা বলেছি। তিনিও বলছেন যে তুমি এগিয়ে যাও, আমি লোকসভা ইলেকশন আমি নেই। তো এটা এই নিউজ আসছে, ফিশারম্যান কমিউনিটি বলছে এবার বিজেপিকে আমরা ভোট দিব, কংগ্রেস ইউডিএকে আমরা দিব না, আর আপনি ক্যান্ডিডেট হলে আমরা দিব আপনাকে। তাই আমি বলছি আমাদের ক্যান্ডিডেট নমিনেশন তো এরকম পাওয়া যায় না, দল থেকে দেওয়া হয়, আর আমি হব বললেও লাভ হবে না। তো তোমরা দলের কাছে চাও, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত মেমোরেন্ডাম দাও যে আমরা এবার বিজেপিকে সাপোর্ট করবো, আর মিশন দাসকে আপনার প্রার্থী দিলে আমাদের ভোট দিতে সুবিধা হবে। তো তারা সেইভাবেই মুখ্যমন্ত্রীর কাছে যান নাই, কিন্তু জয়ন্তমল্ল বড়ুয়া তিনি হাইলাকান্দি যখন আসেন তার হাতে তারা মেমোরেন্ডাম দিয়েছে, তারা প্রেস মিট করেছে, সভা করেছে, বিজেপির পক্ষে মিশন দাসকে প্রার্থী দেওয়ার জন্য বলেছে। একইভাবে শেখ কিরান কমিউনিটি মিটিং করেছে, প্রেস মিট করেছে যে মিশন দাসকে আমরা চাই। আগামী 25 তারিখ আবার শেখ কিরান কমিউনিটি বড় একটা সভা তারা ডেকেছে, এবং সেখানে আমাকেও যাওয়ার জন্য বলছে যে আপনি আমাদের সামনে এখন সরাসরি আসুন, আমরা চাই আপনাকে। তো এই জন্য ওগুলো তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া মানে কি মানুষের মুখ, মানুষের চিন্তা, এটা তারা দিচ্ছেন। আমি যখন ফেসবুকে পোস্ট দিই ভালো পোস্ট আসে, তো দেখা যাক দল যদি আমাকে প্রার্থী দেয় তাদের মনস্কামনা পূর্ণ হবে। আর যেটা হারা ব্যাপারে এবার বলবো যে ভারতীয় জনতা পার্টির অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক করিমগঞ্জে সে জয়ী হবে। মলাক্ষ দেবপুরগাইস্ত তিনি বলছেন যে আসামে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের ভালো কাজ করছে, সরকারের ভালো কাজের তিনি প্রশংসা করবেন, সরকারের কাজের সঙ্গে ভালো কাজের সঙ্গে তিনি আছেন। এই কথাটা বললেও তিনি এবং বসন্ত দাস দুজনই বর্তমানের বিধায়ক, এই কথা বলার পেছনে কিন্তু অন্য রহস্য রয়ে গেছে। জনগণ এটা বুঝতে পারেন যে কমলাক্ষ এই সরকারের প্রশংসা করার কথা বললেও তিনি বিজেপিতে এসে গেছেন, যার জন্য যখন কংগ্রেস দলের তার অফিসের যেটা কাট আউট ছিল সেটা নামিয়ে ফেলছে, কুশপুত্তলিকা পোড়াচ্ছে, তারা বুঝতে পারছে যে এই কথাগুলোর অর্থ হলো তিনি বিজেপিতে চলে গেছেন। তো এর ফলে কংগ্রেসের এর আগেও এমএলএ বিস্মিতা গগৈ, কংগ্রেসের আরও বড় বড় নেতারা বিজেপিতে যোগদান করেছেন, দুজন এমএলএ আগামীতে আরও করবেন। এবং আসামে কংগ্রেস ইউডিএফের এবারে 10 নামবে। করিমগঞ্জে তো এই 10 নেমে গেছে, অন্য জায়গায় নামবে, সময়ের অপেক্ষা আমরা করছি। এটা তো কংগ্রেসের 10 নামবে, ইউডিএফের 10 নামবে। করিমগঞ্জ সহ আসামে বিরাট সফলতা নিয়ে এবার লোকসভা নির্বাচন। কাছাড়ের জিরিঘাট লালপানি এলাকায় বহু পরিমাণের হেরোইন সহ গ্রেফতার মণিপুরের এক ব্যক্তি। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এবার আবারও ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ করল কাছাড় পুলিশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন।
এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। বদরপুরের নবীনচন্দ্র কলেজে সরস্বতী পূজার বিতর্ক ভিডিও করা নিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র প্রেরণ করলেন করিমগঞ্জ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। পরবর্তীতে পুরো ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে কি বললেন তারা তা শুনে নেওয়া যাক। বাইরে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিবির পক্ষ থেকে এসপি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিতে আইছি। তো মেমোরেন্ডামের মূল বিষয় হয়েছে গিয়া, আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি সরস্বতী পূজার দিন 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন এনসি কলেজ বদরপুরে সরস্বতী পূজাটা হয়েছে। এই সরস্বতী পূজার একটা ভিডিও নিয়ে মিসপ্রেজেন্টেশন করছে একটা ফেসবুক পেজ, নিউজ চ্যানেল আমি খুঁজতাম না, ফেসবুক পেজ পূর্বোত্তর ডেইলি আমরা একটা ফেসবুক পেজে মিসপ্রেজেন্টেশন করছে। এই বিষয়টা এমনভাবে দেখানো হয়েছে যে আমরা মা সরস্বতীর পূজারে আজকে একটা হিন্দু কমিউনিটির মা সরস্বতীর পূজা, আমরা যদি মা সমান দেখি মা সরস্বতীর পূজারে আমরা এটারে একটা ভ্যালেন্টাইন্স ডে প্রেজেন্টেশন করা হয়েছে। মা সরস্বতীর পূজারে দেখানো হয়েছে যে ছাত্রছাত্রীরা এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। আজকে এনসি কলেজের মধ্যে মা সরস্বতীর পূজা অনেক ছাত্রছাত্রীরা আবেগ জড়িত আছে এটার সঙ্গে। যে আজকে যে পূর্বোত্তর ডেইলি নামের যে এই ফেসবুক পেজটায় অতজন ছাত্রছাত্রীরা তথা বরাকবাসী তথা যারা এই পূজার অংশগ্রহণ করছে বা দেখছে, তারা একটা আবেগ নিয়ে খেলছে, যে এটার কারণে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম আজকে এসপি স্যারের কাছে। তো ওটাও আমরা এখন যে এসপি স্যারের কাছে গিয়ে আমরা আবেদন করবো যে স্যারে যাতে এটার উপরে একটা করার একটা স্টেপ নেব, আর আগামী দিনে যাতে এরকম কোনো বাজে কাজ, কোনো সরস্বতী পূজা নিয়ে এরকম যাতে কোনো বাজে কাজ না হয়, এটা যাতে হয়। এনসি কলেজের অধ্যক্ষর কোনো ভূমিকা রয়েছে নাকি এই বিষয় নিয়ে? এনসি কলেজের অধ্যক্ষর ভূমিকা, আমরা এনসি কলেজের অধ্যক্ষর কাছে আমরা এটাও দাবি করবো আর কি, অনুরোধ করবো যে তাই নিয়ে এই জিনিসটারে একটু কাইন্ডলি নিজের মনে করিয়া দেখতো। তাই নিয়ে এখন কতটুকু স্টেপ নিচ্ছে আমরা বুঝতে পারলাম না, কারণ তাই নিয়ে যদি স্টেপ নেওয়া থাকতো অত সময় হয়তো একটা কোনো কাজ হয়ে গেল না। তাই নিয়ে যেহেতু কলেজের প্রিন্সিপাল, তাই ওর মধ্যে কোনো স্টেপ মিসিং না করে এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আইসে না। তো আমার তাইনের কাছে এটা অনুরোধ থাকবো যে তাইনও জিনিসটা যাতে থরলি দেখিয়া একটা সলিউশন আনার যাতে একটা চিন্তাধারা করি না। কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো এফআইআর বা কোনো কপি করা হয়েছিল নাকি আপনার জানা আছে? আমাদের জানা মতো একটা এফআইআর এর কপি করার এফআইআর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটারে কোনো এক ফোর্সের দ্বারা আটকানি হয়েছে। কোন ফোর্সের দ্বারা এই এফআইআরটা আটকানি হয়েছে এটা আমার এসপি স্যারের কাছে নিবেদন থাকবে, তাই নিয়ে দেখতে হয়। আর যদি কোনো ধরনের অ্যাকশন যদি পুলিশ প্রশাসনে না করতে, তখন আপনাদের ভূমিকা কী থাকবে? কোনো ধরনের অ্যাকশন যদি পুলিশ প্রশাসনে না নেয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় আন্দোলনের দ্বারা সবসময় যে কোনো ধরনের কোনো প্রবলেমের যদি সলিউশন না হয়, তা আন্দোলনের দ্বারা আমরা এই সলিউশনটা আনি। তো আজকে আমরা যদি আমরা যে মেমোরেন্ডাম দিলাম, এটা যদি কোনো সলিউশন না হয়, তা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র আন্দোলনে নামি। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মী দালাল রাজ কায়েম রাখার অভিযোগে স্মারকপত্র প্রদান করিমগঞ্জের জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে। 2017 সালে চাকুরি থেকে অবসর নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ব্লকের চতুর্থ শ্রেণীর কর্মী আতাউর রহমান লস্কর। অথচ রহস্যজনকভাবে নিয়মিত ব্লকে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের দালালিতে জড়িত রয়েছেন বলেও অভিযোগ।
বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ মদদে ব্লক কার্যালয়ে দালাল রাজ কায়েম রাখার অভিযোগে কর্তৃপক্ষকে দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে নালিশ জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা জনতার আওয়াজ এনজিও। বিষয়টি রাজ্যের দুর্নীতি দমন শাখাকেও অবগত করে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ব্লকের অবসরপ্রাপ্ত 4th গ্রেড কর্মী আতাউর রহমান লস্করকে জালে আটকাতে আবেদন জানিয়েছেন এনজিও কর্মকর্তারা। আমি সাংবাদিক ভাই বন্ধুরে ডাকার কারণ হইল গিয়া দীর্ঘদিন থেকে সাউথ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক দুর্নীতি হয়ে যায় আঞ্চলিক পঞ্চায়েত। একজন কর্মী আছেন, তার নাম হইল মানব রায়, তার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। তার তত্ত্বাবধানে কেন দালালি চলে। আতাউর রহমান নাম একজন দালাল কেন স্টাফ আসলা, তাই 2017 রিটায়ারমেন্ট করছেন। রিটায়ারমেন্ট করার পরে মানব রায় তাই সাহায্য এখানে দীর্ঘদিন থেকে তাই 2 নম্বরে কাজ চালিয়ে যাইতে গরিব মানুষ সাধারণ মানুষের দুঃখ দিতরা পয়সা লইতরা এই সে করদা। আর আঞ্চলিক পঞ্চায়েতের যত টাকা দুর্নীতি তসরুপ হয় সব মানবরার আথায় দিয়ে করিয়া 2 নম্বরে করিয়া সারা উল্টা করিয়া বগলে বগলে তারা টাকা বাড়ছির করিয়া কারদারি করেন। কারদারি করার পরে আমরা দীর্ঘদিন থেকে নালিশ দিয়া ইয়ার জেলাধিপতিরেও দিয়ার আমরা সিও ম্যাডামরেও দিছি, আমরা বিডিওরে দিছি, আমরা দিও। এখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্যে আমরা চিঠি ছাড়িয়েছি। এখন আমরা যদি এইটার সঠিক তদন্ত না উচিত বিচার না পাই তে আমরা আদালতের দ্বারস্থ হইমু। আর তার ছেলে আতাউর রহমানের ছেলে আছেন ইমদাদুর রহমান, তাই NRLMও বেতন লই চাকরি দিও কইয়া NRLMও বেতন লই না, মানে আঞ্চলিক পঞ্চায়েতত TC কইয়াও বেতন লইন। তাই কিলা একজন মানুষে 2টা পদর বেতন পায় না, তাই তো কোনো সরকারি এমপ্লয় নাই, কোনো এমপ্লয়মেন্ট নাই। সরকারি মানুষ আসন জায়গাতে তানে কিতা লাগি দালালি করি মানবরায় বইন। মানবরায় মূল দালালির ওই লাগে 1 নম্বর সর্দার হইলা মানবরায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। তাই আতাউর রহমান দিদি তার বুয়ারে দিয়া 2 জায়গাত কেলেঙ্কারি পর্দার দালালি পর্দার আত্মসাত করদা। এপি মেম্বার হলে বগলে বগলে দিলা আঞ্চলিক পঞ্চায়েতর টেকা তুসরু ওলা 2 নম্বরে করদা। আমরা যদি এটা সঠিক তদন্ত বিচার পাই না আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হইমু, CM ভিজিলেন্সের দ্বারস্থ হইমু, আমরা আইনের দ্বারস্থ হইমু যদি এটা সঠিক তদন্ত না পাই, সঠিক বিচার না পাই। আর আতাউর রহমান এখানে খেনে তখন যদি 1 মাসের সময়সীমা দিলাম, 1 মাসের ভিতরে যদি আতার এখান থেকে সরানি হয় না তে আমরা আদালতের দ্বারস্থ হইমু, আমরা আইনের দ্বারস্থ হইমু, এই বলি আমার। শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে নিলম্বন। নিকটাত্মীয়কে পরীক্ষার্থীদের নকল যোগান দেওয়ার অভিযোগে নিলম্বন মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে। উল্লেখযোগ্য, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালে নিজের 2 নিকটাত্মীয়কে নকল যোগান দিয়েছিলেন এই শিক্ষকজন।